নমস্কার বন্ধুরা, আশা করি সবাই সুস্থ ও ভালো আছেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস দর্পচূর্ণ আজ পড়া শুরু করছি। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। সন্ধ্যার পর ইন্দুমতি বিশেষ একটু সাজসজ্জা করিয়া তাহার স্বামীর ঘরে প্রবেশ করিয়া কহিল, কি হচ্ছে? নরেন্দ্র একখানি বাঙ্গালা মাসিকপত্র পড়িতেছিল। মুখ তুলিয়া নিঃশব্দে ক্ষণকাল স্ত্রীর মুখের পানে চাহিয়া থাকিয়া সেখানে হাতে তুলিয়া দিল। ইন্দু খোলা পাতাটার উপর চোখ বুলাইয়া লইয়া জোড়া ভ্রু ঈষৎ কুঞ্চিত করিয়া বিস্ময় প্রকাশ করিল। ইস, এই যে কবিতা দেখছি, তা বেশ, বসে না থাকি বেগার খাটি। দেখি এখানা কি কাগজ? সরস্বতী স্বপ্রকাশ ছাপালে না বুঝি? নরেন্দ্র শান্ত দৃষ্টি ব্যথায় ম্লান হইয়া আসিল। ইন্দু পুনরায় প্রশ্ন করিল, স্বপ্রকাশ ফিরিয়ে দিলে? সেখানে পাঠাইনি। পাঠিয়ে একবার দেখলে না কেন? স্বপ্রকাশ সরস্বতী নয়, তাদের কাণ্ডজ্ঞান আছে। এই জন্যেই আমি যা তা কাগজ কখনো পড়িনি। একটু হাসিয়া ইন্দু আবার কহিল, আচ্ছা, নিজের লেখা নিজেই খুব মন দিয়ে পড়ো, ভালো কথা। আজ শনিবার, আমি ও বাড়ির ঠাকুরজিকে নিয়ে বায়োস্কোপ দেখতে যাচ্ছি। কমলা ঘুমিয়ে পড়েছে। কাব্যের ফাঁকে মেয়েটার দিকেও একটু নজর রেখো। চললুম। নরেন্দ্র কাগজখানি বন্ধ করিয়া টেবিলের একধারে রাখিয়া দিয়া বলিল, যা। ইন্দু চলিয়া যাইতেছিল। হঠাৎ একটা গভীর নিঃশ্বাস কানে যাইতেই সে ফিরিয়া দাঁড়াইয়া বলিল, আচ্ছা, আমি কিছু একটা করতে চাইলেই তুমি অমন করে দীর্ঘ নিঃশ্বাস ফেলো কেন বলো তো? এতই যদি তোমার দুঃখের জ্বালা, মুখ ফুটে বলো না কেন? আমি বাবাকে চিঠি লিখে যা হোক একটা উপায় করি। নরেন্দ্র মুহূর্তকাল মুখ তুলিয়া ইন্দুর দিকে চাহিয়া রহিল। মনে হইল যেন সে কিছু বলিবে, কিন্তু কিছুই বলিল না, নীরবে মুখ নত করিল। নরেন্দ্রর মামাতো ভগিনী বিমলা ইন্দুর সখী। ও রাস্তার মোড়ের উপরেই তাহার বাড়ি। ইন্দু গাড়ি দাঁড় করাইয়া ভিতরে প্রবেশ করিয়াই বিস্মিত ও বিরক্ত হইয়া কহিল, ও কি ঠাকুরজি, কাপড় পরনি যে, খবর পাওনি নাকি? বিমলা সলজ্জ হাসি মুখে বলিল, পেয়েছি বই কি, কিন্তু একটু দেরি হবে ভাই। উনি এইমাত্র একটুখানি বেড়াতে বেরুলেন, ফিরে না এলে তো যেতে পারবো না। ইন্দু মনে মনে অত্যন্ত বিরক্ত হইল। একটা খোঁচা দিয়া প্রশ্ন করিল, প্রভুর হুকুম পাওনি বুঝি? বিমলার সুন্দর মুখখানি স্নিগ্ধ মধুর হাসিতে ভরিয়া গেল। এই খোঁচাটুকু সে যেন ভারী উপভোগ করিল। কহিল, না, দাসীর আর্জি এখনো পেশ করা হয়নি, হলে যে না মঞ্জুর হবে না সে ভরসা করি। ইন্দু আরও বিরক্ত হইল। প্রশ্ন করিল, তবে পেশ হয়নি কেন? খবর তো তোমাকে আমি বেলা থাকতেই পাঠিয়েছিলুম। তখন সাহস হলো না বউ। অফিস থেকে এসেই বললেন মাথা ধরেছে। ভাবলুম জল টল খেয়ে একটু ঘরে আসুন, মনটা প্রফুল্ল হোক, তখন জানাবো। এখনো তো দেরি আছে, একটু বসো না ভাই, তিনি ফিরে এলেন বলে। কি জানি কিসে তোমার হাসি আসে ঠাকুরজি, আমি এমন হলে লজ্জায় মরে যেতুম। আচ্ছা, ঝিকে কিংবা বেহারাটাকে বলে কি যেতে পারো না? বিমলা সভয়ে বলিল, বাপ রে, তাহলে বাড়ি থেকে দূর করে দেবেন, এই জন্মে আর মুখ দেখবেন না। ইন্দু ক্রোধে বিস্ময়ে অবাক হইয়া কহিল, দূর করে দেবেন? কোন আইনে, কোন অধিকারে শুনি? বিমলা নিতান্ত সহজভাবে জবাব দিল, বাধা কি বউ, তিনি মালিক, আমি দাসী বই তো নয়। তিনি তাড়ালে কে তাকে ঠেকাবে বলো? ঠেকাবে রাজা, ঠেকাবে আইন, সে চুলোই যাজ্ঞে ঠাকুরজি, কিন্তু নিজের মুখে নিজেকে দাসী বলে কবুল করতে কি একটু লজ্জা হয় না? স্বামী কি মোগল বাদশা, আর স্ত্রী কি তার কৃতদাসী যে আপনাকে আপনি এমন হীন, এমন তুচ্ছ করে গৌরব বোধ করছো? এই ক্রোধটুকু লক্ষ্য করিয়া বিমলা আমোদ বোধ করিল। কহিল, তোমার ঠাকুরজি যে মুখ্য মেয়ে মানুষ বউ, তাই নিজেকে স্বামীর দাসী বলে গৌরব বোধ করে। আচ্ছা, জিজ্ঞাসা করি ভাই, তুমি যে এত কথা বলছো, তুমি কি বাড়ি থেকে বেরিয়েছো দাদার হুকুম না নিয়ে? হুকুম কেন, কি জন্যে? তিনি নিজে যখন কোথাও যান, আমার হুকুমের অপেক্ষা করেন কি? আমি যাচ্ছি শুধু এই কথা তাকে জানিয়ে এসেছি। নিমেষ মাত্র মৌন থাকিয়া অকস্মাৎ উদ্দীপ্ত হইয়া কহিল,
তবে এ কথা মানি যে আমার মতো গুণের স্বামী কম মেয়ে মানুষের ভাগ্যে জোটে। আমার কোনো ইচ্ছেতেই তিনি বাধা দেন না। কিন্তু এমন যদি নাও হতো, তিনি যদি নিতান্তই অবিবেচক হতেন, তাহলেও তোমাকে বলছি ঠাকুরজি, আমি নিজের সম্মান 16 আনা বজায় রাখতে পারতুম। কিছুতেই তোমার মতো একথা ভুলতে পারতুম না যে আমি সঙ্গিনী সহধর্মিণী তার কৃতদাসী নই। জানো ঠাকুরজি, এমনি করেই আমাদের দেশের সমস্ত মেয়ে মানুষ পুরুষের পায়ের মাথা মুড়িয়ে এত তুচ্ছ এমন খেলার পুতুল হয়ে দাঁড়িয়েছে। নিজের সম্ভ্রম নিজে না রাখলে কেউ কি চেঁচে দেয় ঠাকুরজি? কেউ না। আমার তো এমন স্বামী, তবু কখনো তাকে আমি একথা ভাবার অবকাশ দিইনি তিনিই প্রভু আর আমি স্ত্রী বলেই তার বাঁধি। আমার নারী দেহেও ভগবান বাস করেন, একথা আমি নিজেও ভুলিনি, তাকেও ভুলতে দিই না। বিমলা চুপ করিয়া শুনিয়া একটা নিঃশ্বাস ফেলিল, কিন্তু তাহাতে লজ্জা বা অনুশোচনা কিছুই প্রকাশ পাইল না। কহিল, জানি নে বউ, আত্মসম্ভ্রম আদায় করা কি, কিন্তু তার পায়ে আত্মবিসর্জন দেওয়াটা বুঝি। ওই যে উনি এলেন, একটু বসো ভাই, আমি শিগগির হুকুম নিয়ে আসি বলিয়া হঠাৎ একটু মুখ টিপিয়া হাসিয়া দ্রুত পায়ে প্রস্থান করিল। ইন্দু এই হাসিটুকু দেখতে পাইল, তাহার সর্বাঙ্গ রাগে রি রি করিয়া জ্বলিতে লাগিল। বায়স্কোপ হইতে ফিরিবার পথে ইন্দু হঠাৎ বলিয়া উঠিল, ঠাকুরজি, হুকুম না পেলে তো তুমি আসতে পারতে না? বিমলা পথের দিকে চাহিয়া অন্যমনস্ক হইয়া কি জানি কি ভাবিতেছিল, বলিল, না, তাই আমার মনে হয় ঠাকুরজি, আমি যখন তখন এসে তোমাকে ধরে নিয়ে যাই বলে তোমার স্বামী হয়তো রাগ করেন। বিমলা মুখ ফিরিয়া কহিল, তাহলে আমি নিজেই বা যাব কেন বউ? বরং আমার ভয় হয় তুমি এমন করে এসো বলে দাদা হয়তো মনে মনে আমার উপর বিরক্ত হন। ইন্দু সগর্বে কহিল, তোমার দাদার সে স্বভাব নয়। একে তো কখনো তিনি নিজের অধিকারের বাইরে পা দেন না, তাছাড়া আমার কাজে রাগ করবেন আমি ঠিক জানি, এ স্পর্ধা তার স্বপ্নেও আসে না। বিমলা মিনিট দুই স্থির থাকিয়া গভীর একটা নিঃশ্বাস ফেলিয়া মৃদুকণ্ঠে বলিল, বউ, দাদা তোমাকে কি ভালোই না বাসেন, কিন্তু তুমি বোধ করি। এতক্ষণে ইন্দুর মুখে হাসি ফুটিল, কহিল, তার কথা অস্বীকার করিনে, কিন্তু আমার সম্বন্ধে তোমার সন্দেহ হলো কিসে তা জানি নে বউ, কিন্তু মনে হয় যেন। কেন হয় জানো ঠাকুরজি, তোমাদের মতো পায়ে লুটিয়ে পড়া ভালোবাসা আমার নেই বলে। আমার ঈশ্বর করুন আমার নারী মর্যাদাকে ডিঙ্গিয়ে যেন কোনো দিন আমার ভালোবাসা মাথা তুলে উঠতে না পারে। যে ভালোবাসা আমার স্বাধীন সত্তাকে লঙ্ঘন করে যায়, সে ভালোবাসাকে আমি আন্তরিক ঘৃণা করি। বিমলা গোপনে শিহরিয়া উঠিল। মিনিট খানেক চুপ করিয়া থাকিয়া ইন্দু কহিল, কথা কও না যে ঠাকুরজি, কি ভাবছ? কিছু না, প্রার্থনা করি দাদা তোমাকে চিরদিন এমনই ভালোবাসুন, কারণ যতই কেন বলো না বউ, মেয়ে মানুষের স্বামীর ভালোবাসার চেয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডও বড় নয়। মুহূর্তকাল মৌন থাকিয়া বিমলা পুনরায় কহিল, কি জানি কি তোমার নারী মর্যাদা আর কি তোমার স্বাধীন সত্তা, আমি তো আমার সমস্তই তার পায়ে ডুবিয়ে দিয়ে বেঁচেছি। সত্যি বলছি বউ, আমার তো এমনই দশা হয়েছে, নিজের ইচ্ছে বলেও যেন আর কিছু বাকি নেই, তার ইচ্ছেই। ছি ছি, চুপ করো চুপ করো। বিমলা চমকিয়া চুপ করিল। ইন্দু ঘৃণা ভরে বলিতে লাগিল, আমাদের দেশের মেয়েরা কি মাটির পুতুল? প্রাণ নেই, আত্মা নেই, কিচ্ছু। আচ্ছা, জিজ্ঞাসা করে এত করে কি পেয়েছ? আমার চেয়ে বেশি ভালোবাসা আদায় করতে পেরেছ কি? ঠাকুরজি, ভালোবাসার মাপবার যে যন্ত্র নেই, নইলে মেপে দেখাতে পারতুম। যাক সে কথা, কিন্তু কেন জানো? নিজেকে তোমাদের মতো নিচু করিনে বলে, তোমাদের এই কাঙাল বৃত্তি মাথায় তুলে নিইনি বলে। আমার ভারী দুঃখ হয় ঠাকুরজি, কেন তিনি এত শান্ত, এত নিরীহ, কিছুতেই একটা কথা বলেন না, নইলে দেখিয়ে দিতুম তিনি যাকে গ্রাহ্য করেন না সেও মানুষ, সেও অগ্রাহ্য করতে জানে, সেও আত্মমর্যাদা হারিয়ে ভালোবাসা চায় না। ও আবার কি, মুখ ফিরিয়ে হাসছ যে? বিমলা জোর করিয়া হাসি চাপিয়া বলিল, কই না। না কেন, এখন তো তোমার ঠোঁটে হাসি লেগে রয়েছে।
বিমলা হাসিয়া ফেলিয়া বলিল, লেগে রয়েছে তোমার কথা শুনে। ওগো বউ, অনেক পেয়েছ বলেই এত কথা বেরুচ্ছে। ইন্দু ক্রুদ্ধ মুখে জিজ্ঞাসা করিল, না পেলে বেরুত না? ভুল, নিছক ভুল। ঠাকুরজি, সকলেই তোমার মতো নয়, সকলেই ভিক্ষে চেয়ে বেড়ায় না। আত্মগৌরব বোঝে এমন নারীও সংসারে আছে। এবার বিমলার মুখের হাসি ধীরে ধীরে মিলাইয়া গেল। বলিল, তা জানি, জানলে আর বলতে না। যাই হোক, এখন থেকে জেনো, যে ভিক্ষে চায় না নিজের জোরে আদায় করে এমন লোকও আছে। বিমলা ব্যথিত স্বরে বলিল, আচ্ছা, এই যে বাড়ি এসে পড়েছি, একবার নামবে নাকি? না, আমিও বাড়ি যাই। গাড়োয়ান ও গলিতে, দাদাকে আমার প্রণাম দিও বউ। দেব। গাড়োয়ান, চলো। দ্বিতীয় পরিচ্ছেদ। আর নেই, সংসার খরচের কিছু টাকা দিতে হবে যে। স্ত্রীর প্রার্থনায় নরেন্দ্র আশ্চর্য হইল, কহিল, এর মধ্যেই 200 টাকা ফুরিয়ে গেল? না গেলে কি মিথ্যে কথা বলছি, না লুকিয়ে রেখে চাইছি? নরেন্দ্র চোখে মুখে একটা ভয়ের ছায়া পড়িল। কোথায় টাকা, কি করিয়া সংগ্রহ করিবে? সেই মুখের ভাব ইন্দু দেখিল, কিন্তু ভুল করিয়া দেখিল। কহিল, বিশ্বাস না হয় এখন থেকে একটা খাতা দিও, হিসেব লিখে রাখবো। কিংবা এক কাজ করো না, খরচের টাকা করি নিজের হাতেই রেখো, তাতে তোমারও ভয় থাকবে না, আমিও সংসারের লজ্জা থেকে রেহাই পাব। বলিয়া তীব্র দৃষ্টিতে চাহিয়া দেখিল, তাহার মুখের গাঢ় ছায়া বেদনায় গাঢ়তর হইয়াছে। নরেন্দ্র ধীরে ধীরে বলিল, অবিশ্বাস করিনি, কিন্তু কিন্তু কি? বিশ্বাসও হয় না, এই তো। আচ্ছা, যাচ্ছি, যতটা পারি হিসেব লিখে আনি। উফ, কি সুখের ঘরকন্নাই হয়েছে আমার, বলিয়া সক্রোধে ঘর ছাড়িয়া চলিয়া গেল। কিন্তু তৎক্ষণাৎ ফিরিয়া আসিয়া কহিল, কিন্তু কেন, কিসের জন্য হিসেব লিখিতে যাব? আমি কি মিথ্যে কথা বলি? আমার মামাতো বোনের বিয়েতে কাপড় জামা লাগলো 50 টাকার উপর। কমলার জামা দুটোর দাম 12 টাকা। সেদিন বায়োস্কোপে খরচ হলো 10-12 টাকা। খতিয়ে দেখো দেখি বাকি থাকে কত। তাতে এই 10-15 দিন সংসার খরচটা কি এমন বেশি যে তোমার 2 চোখ কপালে উঠছে? আমার দাদার সংসারে মাসে 700-800 টাকাতেও যে হয় না। সত্যি বলছি, এমন করলে আমি তো আর ঘরে টিকতে পারিনি। তার চেয়ে বরং স্পষ্ট বলো, দাদা মেদিনীপুরে বদলি হয়েছেন, আমি মেয়ে নিয়ে চলে যাই, আমিও জুড়োই, তুমিও বাঁচো। নরেন্দ্র অনেকক্ষণ ঘাড় হেঁট করিয়া থাকিয়া মুখ তুলিয়া কহিল, এ বেলায় তো হবে না, দেখি যদি ও বেলায় কিছু জোগাড় করতে পারি। তার মানে? যদি জোগাড় না করতে পারো তো উপোস করতে হবে নাকি? দেখো, কালই আমি মেদিনীপুরে যাব, কিন্তু তুমি এক কাজ করো, এই দালালি ব্যবসা ছেড়ে দিয়ে দাদাকে ধরে একটা চাকরি জোগাড় করে নাও, তাতে বরঞ্চ ভবিষ্যতে থাকবে ভালো। কিন্তু যা পারো না তাতে হাত দিয়ে নিজেও মাটি হয়েও না, আমাকে নষ্ট করো না। নরেন্দ্র জবাব দিল না। ইন্দু আরও কি বলিতে যাইতেছিল, কিন্তু এই সময়ে বেহারাটা শম্ভুবাবুর আগমন সংবাদ জানাইল, এবং পরক্ষণেই বাহিরে জুতার পদশব্দ শোনা গেল। ইন্দু পার্শ্বের দ্বার দিয়া পর্দার আড়ালে সরিয়া দাঁড়াইল। শম্ভুবাবু মহাজন, নরেন্দ্রের পিতা বিস্তর ঋণ করিয়া স্বর্গীয় হইয়াছে। পুত্রের কাছে তাগাদা করিতে শম্ভুবাবু প্রায়ই শুভাগমন করিয়া থাকেন। আজিও উপস্থিত হইয়াছেন। তিনি মৃদুভাষী। আসন গ্রহণ করিয়া ধীরে ধীরে এমন গুটি কয়েক কথা বলিলেন, যাহা দ্বিতীয়বার শুনিবার পূর্বে অতি বড় নির্লজ্জও নিজের মাথাটা বিক্রয় করিয়া ফেলিতে দ্বিধা করিবে না। শম্ভুবাবু প্রস্থান করিলে কিন্তু আর একবার সম্মুখে আসিয়া দাঁড়াইল। জিজ্ঞাসা করিল, ইনি কে? শম্ভুবাবু। তারপরে? কিছু টাকা পাবেন তাই চাইতে এসেছিলেন। সে টের পেয়েছি, কিন্তু ধার করেছিলে কেন? নরেন্দ্র এ প্রশ্নের জবাবটা একটু ঘুরাইয়া দিল, কহিল, বাবা হঠাৎ মারা গেলেন তাই। কিন্তু অতিশয় রুক্ষস্বরে বলিল, তোমার বাবা কি পৃথিবী শুদ্ধ লোকের কাছে দেনা করে গেছেন? এ শোধ করবে কে? তুমি? কি করে করবে শুনি? এতগুলো প্রশ্নের এক নিঃশ্বাসের জবাব দেওয়া যায় না। ইন্দি নিজেও সেজন্য অপেক্ষা করিয়া রহিল না। তৎক্ষণাৎ কহিল, বেশ তো, তোমার বাবা না হয় হঠাৎ মারা গেছেন, কিন্তু তুমি তো হঠাৎ বিয়ে করনি। বাবাকে এসব ব্যাপার তোমার তো জানানো উচিত ছিল, আমাকে গোপন করাও তো কর্তব্য হয়নি।
লোকের মুখে শুনি তুমি ভারী ধর্মভীরু লোক, বলি এসব বুঝি তোমার ধর্মশাস্ত্রে লেখে না? বলিয়া ঠিক যেন সে যুদ্ধ করিয়া স্বামীর মুখপানে চাহিয়া রহিল। কিন্তু হায় রে, এতগুলো সুতীক্ষ্ণ বাণ যাহার উপর এমন নিষ্ঠুরভাবে বর্ষিত হইল, ভগবান তাহাকে কি নিরস্ত্র কি নিরুপায় করিয়াই সংসারে পাঠাইয়াছিলেন। তাহা কেউ কোনো কারণেই প্রতিঘাত করিবার সাধ্যটুকু তাহার ছিল না, শুধু সাধ্য ছিল সহ্য করিবার। আঘাতের সমস্ত বেদনাই তাহার নিজের মধ্যে পাক খাইয়া অত্যল্প সময়ের মধ্যে স্তব্ধ হইয়া যাইত। কিন্তু সেই স্বল্প সময়টুকুও আজ তাহার মিলিল না। শম্ভুবাবুর অত্যুগ্র কথার জ্বালা কণামাত্র শান্ত হইবার পূর্বেই ইন্দু তাহাতে এমন ভীষণ তীব্র জ্বালা সংযোগ করিয়া দিল যে তাহারই অসহ্য দহনে আজ সেও প্রত্যুত্তরে একটা কঠোর কথাই বলিতে উদ্যত হইয়া উঠিল, কিন্তু শেষ রক্ষা করিতে পারিল না। অক্ষমের নিষ্ফল আড়ম্বরে মাথা তুলিয়াই ফাটিয়া ভাঙিয়া পড়িল। শুধু ক্ষীণ স্বরে বলিল, বাবার সম্বন্ধে তোমার এমন করে কি বলা উচিত? না, উচিত নয়, কিন্তু আমার উচিত অনুচের কথা তোমাকে মীমাংসা করে দিতে তো বলিনি। কেন তোমাদের সমস্ত ব্যাপার বাবাকে খুলে বলনি? আমি কিছুই গোপন করিনি ইন্দু, তাছাড়া তিনি বাবার বাল্যবন্ধু ছিলেন, নিজেই সমস্ত জানতেন। তাহলে বলো, সমস্ত জেনে শুনেই বাবা আমাকে জলে ফেলে দিয়েছেন? অসহ্য ব্যথায় ও বিস্ময়ে নরেন্দ্র স্তম্ভিত হইয়া চাহিয়া থাকিয়া শির নত করিল। স্ত্রীর এই ক্রোধ যথার্থই সত্য কিংবা কলহের ছলনা মাত্র, হঠাৎ সে যেন ঠাউর করিতে পারিল না। এখানে গোড়ার কথা একটু বলা আবশ্যক। এক সময়ে বহুকাল উভয় পরিবার পাশাপাশি বাস করিয়াছিলেন এবং বিবাহটা সেই সময়ে একরূপ স্থির হইয়াছিল। কিন্তু হঠাৎ এক সময় ইন্দুর পিতা নিজের মত পরিবর্তন করিয়া মেয়েকে একটু অধিক বয়স পর্যন্ত অবিবাহিত রাখিয়া লেখাপড়া শিখাইতে মনস্থ করায় বিবাহ সম্বন্ধও ভাঙিয়া যায়। কয়েক বর্ষ পরে ইন্দুর 18 বৎসর বয়সে যখন কথা উঠে, তখন কলিকাতায় ফিরিয়া আসিয়া শুনেন নরেন্দ্রর পিতার মৃত্যু হইয়াছে। সে সময় তাহার সাংসারিক অবস্থা ইন্দুর পিতামাতা যথেষ্ট পর্যালোচনা করিয়াছিলেন, এমনকি তাহাদের মত পর্যন্ত ছিল না। শুধু বয়স্থা ও শিক্ষিতা কন্যার প্রবল অনুরাগ উপেক্ষা করিতে না পারিয়াই অবশেষে তাহারা সম্মত হইয়াছিলেন। এই কথা এত শীঘ্র ইন্দু যথার্থই ভুলিয়াছে, কিংবা মিথ্যা মোহে অন্ধ হইয়া নিজেকে প্রতারিত করিবার নিদারুণ আত্মগ্লানি এখন এমন করিয়া তাহাকে অহরহ জ্বালাইয়া তুলিতেছে। কিছুই স্থির করিতে না পারিয়া নরেন্দ্র স্তব্ধ নিরুত্তরে মাথা হেঁট করিয়া বসিয়া রহিল। সেই নির্বাক স্বামীর আনত মুখের প্রতি ক্ষণকাল দৃষ্টিপাত করিয়া ইন্দু আর কোনো কথা না বলিয়া ঘর ছাড়িয়া চলিয়া গেল। সে নিঃশব্দে গেল বটে, এমন অনেক দিন গিয়াছে, কিন্তু আজ অকস্মাৎ নরেন্দ্রর মনে হইল তাহার বুকে বড় বেদনার স্থানটা ইন্দু যেন ইচ্ছাপূর্বক জোর করিয়া মাড়াইয়া দিয়া বাহির হইয়া গেল। একবার ঈষৎ একটু ঘাড় তুলিয়া স্ত্রীর নিষ্ঠুর পদক্ষেপ চাহিয়া দেখিল। যখন আর দেখা গেল না, তখন অতি গভীর একটা নিঃশ্বাস ফেলিয়া নির্জীবের মতো সেইখানেই শুইয়া পড়িল। সহসা আজ প্রথমে মনে উদয় হইল সমস্ত মিথ্যা, সব ফাঁকি। এই সংসার, স্ত্রী কন্যা, স্নেহ প্রেম সমস্তই আজ তাহার কাছে মরুভূমির মরীচিকার মতো উবিয়া গেল। তৃতীয় পরিচ্ছেদ। কে রে বিমল, আয় বস বলিয়া নরেন্দ্র শয্যার উপরে উঠিয়া বসিল। তাহার উভয় ওষ্ঠপ্রান্তে ব্যথার যে চিহ্নটুকু প্রকাশ পাইল, তাহা বিমলার দৃষ্টি এড়াইল না। অনেক দিন দেখিনি দিদি, ভালো আছিস তো? বিমলার চোখ দুটি ছলছল করিয়া উঠিল। সে ধীরে ধীরে শয্যাপ্রান্তে আসিয়া বলিল, কেন দাদা, তোমার অসুখের কথা আমাকে এতদিন জানাওনি? অসুখ তেমন তো কিছু ছিল না বোন, শুধু সেই বুকের ব্যথাটা একটু। বিমলা হাত দিয়া এক ফোঁটা চোখের জল মুছিয়া ফেলিয়া বলিল, একটু বই কি, উঠে বসতে পারো না? ডাক্তার কি বললে? ডাক্তার কি হবে রে, ও আপনিই সেরে যাবে। হ্যাঁ, ডাক্তার পর্যন্ত ডাকাওনি? কদিন হলো? নরেন্দ্র একটুখানি হাসিয়া বলিল, কদিন? এই তো সেদিন রে, দিন 7 হবে বোধ হয়। 7 দিন? তাহলে বউ সমস্ত দেখেই গেছে? না, দেখে যায়নি বোধ হয়।
অসুখ আমার নিশ্চয়ই সে বুঝতে পারেনি। আমি তার যাবার দিনও উঠে গিয়ে বাইরে বসেছিল। না না, হাজার হোক, তাই কি তোরা পারিস বোন? বউ হলে রাগ করে গেছে বলো? না, রাগ নয়, দুঃখ কষ্ট, কত অভাব জানিস তো। ওদের এসব সহ্য করা অভ্যেস নেই। দেহটাও তার বড় খারাপ হয়েছে, নইলে অসুখ দেখলে কি তোরা রাগ করে থাকতে পারিস? বিমলা অশ্রু চাপিয়া কঠিন স্বরে বলিল, পারিবই কি দাদা, আমাদের অসাধ্য কাজ কিছু নেই। না হলে তোমরা বিছানায় না শোয়া পর্যন্ত আর আমাদের চোখে পড়ে না। ভোলা, পালকি এলো রে। আনতে পাঠিয়েছি মা। এর মধ্যেই যাবি দিদি? এখনো তো সন্ধে হয়নি, আর একটু বস না। না দাদা, সন্ধে হলে হিম লাগবে। ভোলা, পালকি একেবারে ভিতরে আনিস। ভিতরে কেন বিমল? ভিতরেই ভালো দাদা, এই ব্যথা নিয়ে তোমার বাইরে গিয়ে উঠতে কষ্ট হবে। আমাকে নিয়ে যাবি? এই পাগল, দেখ কি হয়েছে যে এত কাণ্ড করতে হবে। এ তো আমার প্রায়ই হয়, প্রায়ই সেরে যায়। তাই যাক দাদা, কিন্তু ভাই তো আমার আর নেই যে তোমাকে হারালে আরেকটি পাবো। ওই যে পালকি, এই র্যাপারখানা বেশ করে গায়ে জড়িয়ে নিও। ভোলা, আর একটু এগিয়ে আনতে বল। না দাদা, এই সময় তোমাকে চোখে চোখে না রাখতে পারলে আমার তিলার্ধ স্বস্তি থাকবে না। কিন্তু নিয়ে যেতে চাইবি বুঝলে যে তোকে আমি খবরই দিতুম না। বিমলা মুখপানে চাহিয়া থাকিয়া বলিল, তোমাদের বোঝা তোমাদেরই থাক দাদা, আমাকে আর শুনিও না। আচ্ছা, কি করে মুখে আনলে বলো তো? এই অবস্থায় তোমাকে একলা ফেলে রেখে যেতে পারি? সত্যি কথা বলো। নরেন্দ্র একটা নিঃশ্বাস ফেলিয়া বলিল, তবে চল যাই। দাদা, কি রে? আজ রাত্রেই বউকে একখানা টেলিগ্রাম করে দিই, কাল সকালেই চলে আসুক। নরেন্দ্র ব্যস্ত হইয়া উঠিল, না না, সে দরকার নেই। কেন নেই? মেদিনীপুর তো বেশি দূর নয়, একবার আসুক, না হয় আবার চলে যাবে। না রে বিমল, না, সত্যিই তার দেহটা ভালো নেই, দুদিন জুড়োক। একটুখানি থামিয়া বলিল, বিমল, আমি তোর কাছে থেকে ভালো না হতে পারি তো আর কিছুতেই পারবো না। হ্যাঁ রে, আমি যে যাচ্ছি, গগনবাবু শুনেছেন? বেশ, যা হোক তুমি, তিনি তো এখনো অফিস থেকেই ফেরেননি। তবে? তবে আবার কি? তোমার ভয় নেই দাদা, তার বেশ বড় বড় দুটো চোখ আছে, আমরা গেলেই দেখতে পাবেন। নরেন্দ্র বিছানায় শুইয়া পড়িয়া কহিল, বিমল, আমার যাওয়া তো হতে পারে না। বিমলা অবাক হইয়া জিজ্ঞাসা করিল, কেন? গগনবাবুর অমতে। অমন করলে মাথা খুঁড়ে মরবো দাদা। একটা বাড়ির মধ্যে কি ভিন্ন ভিন্ন মত থাকে যে আমাকে অপমান করছো? অপমান করছি? ঠিক জানিস বিমল, ভিন্ন মত থাকে না। বিমলা আবশ্যক বস্ত্রাদি গুছাইয়া লইতেছিল, সলজ্জে মাথা নাড়িয়া বলিল, না। দাদা, আজ ব্যথাটা তত টের পাচ্ছ না? না, একেবারে না। এ 8 দিন তোদের কি কষ্টই না দিলুম। এখন বিদেয় কর দিদি। করব কার কাছে? আচ্ছা দাদা, এই 16-17 দিনের মধ্যে বউ একখানা চিঠি পর্যন্ত দিলে না? না, দিয়েছেন বই কি, পৌঁছানোর সংবাদ দিয়েছেন। কালও একখানা পেয়েছি, বরং আমি জবাব দিতে পারিনি ভাই। বিমলা মুখ ভার করিয়া নিঃশব্দে চাহিয়া রহিল। নরেন্দ্র লজ্জায় কুণ্ঠিত হইয়া বলিতে লাগিল, সেখানে গিয়ে পর্যন্ত সে ভালো নেই, সর্দি কাশি, পরশু একটু জ্বরের মতোও হয়েছিল, তবু তার উপরেই চিঠি লিখেছেন। আজ তাই বুঝি সেখানে টাকা পাঠিয়ে দিলে? নরেন্দ্র অধিকতর লজ্জিত হইয়া পড়িল, কহিল, কিছুই তো তার হাতে ছিল না, বাড়ির পাশেই একটা মেলা বসছে, লিখেছেন সেটা শেষ হয়ে গেলেই ফিরতে পারবেন। তোমাকে বুঝি চিঠিপত্র লিখতে পারেননি? পেরেছেন বই কি, কাল আমিও একখানা 4 পাতা জোড়া চিঠি পেয়েছি। পেয়েছিস? পাবি বই কি, তার জবাবটা। তোমার ভয় নেই দাদা, তোমার অসুখের কথা লিখব না, আমার নষ্ট করবার মতো অত সময় নেই, বলিয়া বিমলা ঘর ছাড়িয়া চলিয়া গেল। সন্ধ্যার প্রাককালে খোলা জানলার ভিতর দিয়া লাল আকাশের পানে চাহিয়া নরেন্দ্র স্তব্ধভাবে বসিয়াছিল। বিমলা ঘরে ঢুকিয়া বলিল, চুপ করে কি ভাবছ দাদা? নরেন্দ্র মুখ ফিরাইয়া লইয়া বলিল, কিছুই ভাবি নে বোন, মনে মনে তোকে আশীর্বাদ করছিল, যেন এমনই সুখেই তোর চিরদিন কাটে।
বিমলা কাছে আসিয়া তাহার পায়ের ধুলা মাথায় লইয়া একটা চৌকির উপর বসিল। আচ্ছা, দুপুরবেলা অত রাগ করে চলে গেলি কেন বলতো? আমি অন্যায় সইতে পারি নে। কেন তুমি অত অত কি বল? ইন্দুর দিক থেকে একবার চেয়ে দেখ দেখি। আমি তো তাকে সুখে রাখতে পারিনি। সুখে থাকতে পারার ক্ষমতা থাকা চাই দাদা। সে যা পেয়েছে এত কজন পায়, কিন্তু সৌভাগ্যকে মাথায় তুলে নিতে হয়, নইলে। কথাটা শেষ করিবার পূর্বেই বিমলা লজ্জায় মাথা হেঁট করিল। নরেন্দ্র নীরবে স্নিগ্ধ সস্নেহ দৃষ্টিতে এই ভগিনীটির সর্বাঙ্গ অভিষিক্ত করিয়া দিয়া ক্ষণকাল পরে কহিল, বিমল, লজ্জা করিস নে দিদি, সত্য বলতো, তুই কখনো ঝগড়া করিস নে? উনি বলেছেন বুঝি? তা তো বলবেনই। নরেন্দ্র মৃদু হাসিয়া বলিল, না, গগনবাবু কিছুই বলেননি, আমি তোকেই জিজ্ঞাসা করছি। বিমলা আরক্ত মুখ তুলিয়া বলিল, তোমাদের সঙ্গে ঝগড়া করে কে পারবে বলো? শেষে হাতে পায়ে পড়ে ওখানে ওখানে দাঁড়িয়ে কে? আমি আমি গগনবাবু। থামলে কেন? বলে যাও, ঝগড়া করে কার হাতে পায়ে কাকে পড়তে হয় কথাটা শেষ করে ফেলো। যাও, যে সাধু পুরুষ লুকিয়ে শোনে তার কথায় আমি জবাব দিইনি। বলিয়া বিমলা কৃত্রিম ক্রোধের আড়ালে হাসি চাপিয়া দ্রুত পদে প্রস্থান করিল। নরেন্দ্র সুদীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া মোটা তাকিয়াটা হেলান দিয়া বসিল। গগনবাবু কহিলেন, এবেলায় কেমন আছো হে? ভালো হয়ে গেছি। এবার বিদায় দাও ভাই, বিদায় দাও। ব্যস্ত হইও না হে, দুদিন থাকো। তোমার এই বোনটির আশ্রয়ে যে যটা দিন বাস করতে পায় তার তত বৎসর পরমায়ু বৃদ্ধি হয়, সে খবর জানো? জানি না বটে, কিন্তু সম্পূর্ণ বিশ্বাস করি। গগনবাবু দুই চক্ষু বিস্ফোরিত করিয়া বলিলেন, বিশ্বাস করি কি হে? এই যে প্রমাণ করার কথা। বাস্তবিক নরেনবাবু, এমন রত্নও সংসারে পাওয়া যায়? ভাগ্য ভাগ্য ভাগ্যম ফলতি। কি হে কথাটা? নইলে আমার মতো হতভাগা যে এ বস্তু পায়, এ তো স্বপ্নের অগোচর। বউ ঠাকুরন, না হে না, থেকে যাও দুদিন। এমন সংসার ছেড়ে স্বর্গে গিয়েও আরাম পাবে না, তা বলে দিচ্ছি ভাই। বিমলা বহুদূরে যায় নাই, ঠিক পর্দার আড়ালেই কান পাতিয়াছিল। চোখ মুছিয়া উঁকি মারিয়া সেই প্রায়ান্ধকারেও স্পষ্ট দেখিতে পাইল তাহার স্বামীর কথাগুলো শুনিয়া নরেন দাদার মুখখানা একবার জ্বলিয়া উঠিয়াই যেন ছাই হইয়া গেল। চতুর্থ পরিচ্ছেদ। দিন 15 পরে দুপুরের গাড়িতে ইন্দু মেয়ে লইয়া মেদিনীপুর হইতে ফিরিয়া আসিল। স্ত্রী ও কন্যাকে সুস্থ সবল দেখিয়া নরেন্দ্র শীর্ণ পাণ্ডুর মুখ মুহূর্তে উদ্ভাসিত হইয়া উঠিল। সাগ্রহে ঘুমন্ত কন্যাকে বুকে টানিয়া লইয়া প্রশ্ন করিল, কেমন আছো ইন্দু? বেশ আছি। কেন? তোমার জ্বরের মতো হয়েছিল শুনে ভারী ভাবনা হয়েছিল, সেরে গেছে? না হলে ডাক্তার ডাকবে নাকি? নরেন্দ্রর হাসি মুখ মলিন হইল। কহিল, না, তাই জিজ্ঞাসা করছি। কি হবে করে? এদিকে তো 50টি টাকা পাঠিয়ে চিঠির উপর চিঠি যাচ্ছিল, কেমন আছো কেমন আছো, সাবধানে থেকো সাবধানে থেকো। আমি কি কচি খুকি, না 50টি টাকা দাদা আমাকে দিতে পারতেন না? ও টাকা পাঠিয়ে সকলের কাছে আমার মাথা হেঁট করে দেবার কি দরকার ছিল? সেদিন বাড়িতে যেন একটা হাসি পড়ে গেল। নরেন্দ্র ম্লান মুখ আরও ম্লান করিয়া অস্ফুটে কহিল, জোগাড় করতে পারলুম না। না পাঠিয়ে তাই কেন লিখে দিলে না? উহ, আবার সেই নিত্য নেই নেই, দাও দাও। বেশ ছিলুম এতদিন। বাস্তবিক বড়লোকের মেয়ে গরিবের ঘরে পড়ার মতো মহাপাপ আর সংসারে নেই বলিয়া সেই পরম সত্যি স্বামীর হৃদয় পূর্ণ করিয়া ইন্দু অন্যত্র চলিয়া গেল। মাসাধিক পরে স্বামী স্ত্রীর এই প্রথম সাক্ষাৎ। বাহিরে আসিয়া ইন্দু ইতস্তত দৃষ্টি নিক্ষেপ করিয়া নিজের শোবার ঘরে ঢুকিয়া ভারী আশ্চর্য হইয়া দেখিল, বাড়ির অন্যান্য স্থানের মতো এখানেও সমস্ত বস্তু রীতিমতো পরিষ্কার পরিচ্ছন্ন করা হইতেছে। জিজ্ঞাসা করিল, এত ঝাড়া মোছা হচ্ছে কেন রে? নতুন ঝি বলিল, আপনি আসবেন বলে। আমি আসবো বলে? হ্যাঁ মা, বাবু তাই তো বলে দিলেন, আপনি ময়লা কিছু দেখতে পারেন না আজ 3 দিন থেকে, তাই। ইন্দু অন্তরের মধ্যে একটা বড় রকমের গর্ব অনুভব করিল, কিন্তু সহজভাবে বলিল, ময়লা আবার কে দেখতে পারে? তবু ভালো যে। হ্যাঁ মা, রোগ লাগিয়ে ওপর নিচে সমস্ত সাফ করা হয়েছে।
ঝি, রামটহলটাকে একবার ডেকে দাও তো, বাজার থেকে কিছু ফলমূল কিনে আনুক। ফলটল তো সব আছে মা, বাবু আজ সকালে নিজে বাজারে গিয়ে সমস্ত খুঁটিয়ে কিনে এনেছেন। ডাব আছে, আঙুর আছে বই কি, এখনই নিয়ে আসছি বলিয়া দাসী চলিয়া গেল। ইন্দুর মুখের উপর হইতে বিরক্তির মেঘখানা সম্পূর্ণ উড়িয়া গেল, বরং অনতিপূর্বে স্বামীর মলিন মুখখানা বুকের কোথায় যেন একটু খচখচ করিতেও লাগিল। বিশ্রাম করিয়া ঘণ্টা 2 পরে সে প্রসন্ন মুখে স্বামীর বসিবার ঘরে ঢুকিয়া দেখিল নরেন্দ্র চশমা খুলিয়া খুব ঝুঁকিয়া বসিয়া কি লিখিতেছে। কহিল, অত মন দিয়ে কি লেখা হচ্ছে, কবিতা? নরেন্দ্র মুখ তুলিয়া বলিল, না। কি তবে? ও কিছু না বলিয়া সে লেখাগুলা চাপা দিয়া রাখিল। ইন্দুর প্রসন্ন মুখ মেঘাবৃত হইয়া উঠিল। কহিল, তাহলে কিছু নার উপর অত ঝুঁকে না পড়ে বরং যত দুঃখ কষ্ট ঘোচে এমন কিছুতেই মন দাও। শুনলাম দাদার হাতে নাকি গোটা কতক চাকরি খালি আছে বলিয়া ভালো করিয়া স্বামীর মুখের পানে চাহিয়া রহিল। সে নিশ্চয়ই জানিত এই চাকুরি করার কথাটা তাহাকে চিরদিন আঘাত করে, কিন্তু আজ আশ্চর্য হইয়া দেখিল আঘাতের কোনো বেদনাই তাহার মুখে প্রকাশ পাইল না। নরেন্দ্র শান্তভাবে বলিল, চাকরি করবার লোকও সেখানে আছে। এই সম্পূর্ণ অপ্রত্যাশিত উত্তরে ইন্দু ক্রোধে জ্বলিয়া উঠিল। ক্ষণকাল অবাক হইয়া থাকিয়া বলিল, তা জানি, কিন্তু সেখানে আছে, এখানে নেই নাকি? আজকাল ভালো কথা বললে যে তোমার মন্দ হয় দেখছি। ঘরের কোণে ঘাড় গুঁজে বসে কবিতা লিখতে তোমার লজ্জা করে না? বলিয়া সে চোখ মুখ রাঙা করিয়া ঘর ছাড়িয়া গেল। এই দ্বিতীয় সাক্ষাৎ। এ যে বউ, কখন এলে? পরশু দুপুরবেলা। পরশু দুপুরবেলা? তাই এত তাড়াতাড়ি আজ সন্ধেবেলায় দেখা দিতে এসেছ? না ভাই বউ, টানটা একটু কম করো। কিন্তু ঘাড় নাড়িয়া কহিল, চিঠি লিখে জবাব পর্যন্ত পাইনি। আমি একা আর কত টানবো ঠাকুরঝি? বিমলা আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, জবাব পাওনি? সে না পাওয়াই 4 পাতার জবাব, 4 ছত্র তো। বিমলা অপ্রতিভ হইয়া বলিল, তখন একটু সময় ছিল না ভাই। এ ঘরে দাদা যদি বা একটু সারলেন, ওদিকে আমার নতুন ভাড়াটে যায়। ইন্দু কথাটার এক বর্ণও বুঝিল না, হাঁ করিয়া চাহিয়া রহিল। বিমলা সেদিকে মনোযোগ না করিয়া বলিতে লাগিল, সেই মঙ্গলবারটা আমার চিরকাল মনে থাকবে। 7 দিনের দিন খবর পেয়ে দাদাকে নিয়ে এলো। তার 2 দিন পরে দাদার বুকের ব্যথা যেমন বাড়াবাড়ি, অম্বিকা বাবুর অসুখটাও তেমনি বেড়ে উঠল। তোমাকে বলবো কি বউ, সেঁক দিতে দিতে আর ফোমেন করতে করতে বাড়ি শুদ্ধ লোকের হাতের চামড়া উঠে গেল। সারা দিন রাত কারুর না খাওয়া পর্যন্ত হলো না। হ্যাঁ, সতী সাধ্যে বলি ওই অম্বিকাবাবুর স্ত্রীকে। ছেলে মানুষ বউ, কিন্তু কি যত্ন, কি স্বামী সেবা! তার পুণ্যেই এ যাত্রা তিনি রক্ষে পেয়ে গেলেন, নইলে ডাক্তার বৌদির সাধ্য ছিল না। অম্বিকাবাবুকে কি জানি ঘাটালের কাছে কোথায় বাড়ি, চিকিৎসার জন্য এখানে এসে আমাদের ওই পাশের বাড়িটা ভাড়া নিয়েছেন। লোকজন নেই, পয়সা কড়িও নেই, শুধু বউটি। ইন্দু মাঝখানেই প্রশ্ন করিল, তোমার দাদার বুঝি খুব বেড়েছিল? বিমলা ওষ্ঠাধর কুঞ্চিত করিয়া কহিল, সে রাতে আমার তো সত্যিই ভয় হয়েছিল। ওই তাকের উপর ওষুধ খালি শিশিগুলো চেয়ে দেখো না, 3 জন ডাক্তার। আর আচ্ছা বউ, দাদা বুঝি এসব কথা তোমাকে চিঠিতে লেখেননি? কিন্তু অন্যমনস্কের মতো কহিল, না। বিমল জিজ্ঞাসা করিল, এখানে এসে বুঝি শুনলে? ইন্দি তেমনইভাবে জবাব দিল, হ্যাঁ। বিমলা বলিতে লাগিল, আমি তো তোমাকে প্রথম দিনেই টেলিগ্রাম করতে চেয়েছিলুম, মাত্র 2-3 ঘন্টার পথ স্বচ্ছন্দে আসতে পারতে, কিন্তু দাদা কিছুতেই দিলেন না। হাসিয়া কহিল, কি যে তাকে তুমি করেছ তা তুমিই জানো বউ। পাছে অসুস্থ শরীরে তুমি ব্যস্ত হও, এই ভয়ে কোনো মতেই খবর দিতে চাইলেন না। যাক, ঈশ্বরের ইচ্ছায় ভালো হয়ে গেছে, নইলে তার কি হতো ঠাকুরঝি? অসুখ সারতেও আমাকে দরকার হয়নি, না সারলেও হয়তো দরকার হতো না। বলিয়া ইন্দু উঠিয়া গিয়া ঔষধের শূন্য এবং অর্ধশূন্য শিশিগুলা নাড়িয়া চাড়িয়া লেবেলের লেখা পড়িয়া দেখিতে লাগিল।
কিন্তু এ কি হইল, কখনো যাহা হয় নাই, আজ অকস্মাৎ তাহার দুই চোখ অশ্রুতে ঝাপসা হইয়া গেল। কেন, সে কি কেহ নয় যে এত বড় একটা কাণ্ড হইয়া গেল, অথচ তাহাকে জানানো পর্যন্ত হইল না? সে নিজের এমন কি পীড়ার কথা লিখিয়াছিল, যাহাতে সংবাদ দেওয়াটাও কেউ উচিত মনে করিলেন না? তিনি ভালো হইয়াও তো কতগুলো পত্রে কত কথা লিখিলেন, শুধু নিজের কথাটাই বলিতে ভুলিলেন। বেশ, এখানে আসিয়াও তো 3 দিন হইল, তবু কি মনে পড়িল না? ইন্দুর তীব্র অভিমানের সুর বিমলা টের পাইয়াছিল। ফিরিয়া আসিয়া বলিল, শিশি বোতল নাড়াচাড়া করে আর কি হবে বউ? ওরা কখনো মিথ্যে সাক্ষী দেবে না, তা যতই জেরা করো না। এসো, তোমার চা দেওয়া হয়েছে, চলো বলিয়া ইন্দু অলক্ষ্যে চোখের জল মুছিয়া ফেলিয়া তাহার কাছে আসিয়া দাঁড়াইল। চা খাওয়া শেষ হইলে বিমলা কি জানি কি ইচ্ছা করিয়া আঘাত দিল কিনা কহিল, সে এক হাসির কথা বউ। এক বাড়িতে 2 রোগী, কিন্তু দুজনের কি আশ্চর্য ভিন্ন ব্যবস্থা। দাদা মরমর হয়েও তোমাকে খবর দিতে দিলেন না, পাছে ব্যস্ত হও, পাছে তোমার শরীর খারাপ হয়। আর অম্বিকাবাবু এক দণ্ডও তার স্ত্রীকে সম্মুখ থেকে নড়তে দিলেন না, তার ভয় সে চোখের সম্মুখ থেকে গেলেই তার প্রাণটা বেরিয়ে যাবে। এমনকি সে ছাড়া তিনি কারো হাতে বিশ্বাস করে ওষুধ খেতেন না। এমন কখনো শুনেছ বলো? আমাদের একে তোমরা সবাই তামাশা করো, কিন্তু অম্বিকাবাবুরা সকলকে ডিঙিয়ে গেছেন। খেটে খেটে এই মেয়েটির ঠিক মরার মতো আকৃতি হয়েছে। ইন্দু হুঁ বলিয়া উঠিয়া দাঁড়াইল, কহিল, আর একদিন এসে তোমার সতীসাধ্যী বউটুর সঙ্গে আলাপ করে যাব। আজ গাড়ি এসেছে, চলল। তাহলে কাল একবার এসো, আলাপ করে বাস্তবিক সুখী হবে। দেখা যাবে যদি কিছু শিখতে পারি, বলিয়া ইন্দু মুখ ভার করিয়া গাড়িতে গিয়া উঠিল। অম্বিকাবাবুর পাগলামি তাহার মনের মধ্যে আজ সমস্ত পথটা স্বামীর গভীর মঙ্গলেচ্ছার গায়ে ধুলা ছিটাইয়া লজ্জা দিতে দিতে চলিল। 5ম পরিচ্ছেদ। দিন 2 পরে কথায় কথায় ইন্দু অত্যন্ত বিরক্ত হইয়া বলিয়া উঠিল, যদি সত্যিই কথা শুনলে রাগ না করো, তাহলে বলি ঠাকুরজি, বিয়ে করা তোমার দাদারও উচিত হয়নি, এই অম্বিকাবাবুরও হয়নি। বিমলা জিজ্ঞাসা করিল, কেন? কারণ প্রতিপালন করবার ক্ষমতা না থাকলে এটা মহাপাপ। উত্তর শুনিয়া বিমলা মর্মাহত হইল। ইন্দুকে সে ভালোবাসিত। খানিক পরে কহিল, অম্বিকাবাবুর অন্যায় হয়ে থাকতে পারে, কিন্তু তাই বলে তার স্ত্রীর নিজের কর্তব্য করবে না? তাকে তো মরণ পর্যন্ত স্বামী সেবা করতে হবে। কেন হবে? তিনি অন্যায় করবেন, যাতে অধিকার নেই তাই করবেন, তার ফলভোগ করব আমরা? তুমি ইংরেজি পড়নি, আর 5টা সভ্য সমাজের খবর রাখো না, নইলে বুঝিয়ে দিতে পারতুম কর্তব্য শুধু একদিকে থাকে না, হয় 2 দিকে থাকবে, না হয় থাকবে না। পুরুষেরা একথা আমাদের বুঝতে দেয় না বলেই আমরা অম্বিকাবাবুর স্ত্রীর মতো মৃত্যুপণ করে সেবা করি। বিমলা মুহূর্তকাল চাহিয়া থাকিয়া কহিল, না হলে করতাম না? বউ সেবা করাটা কি স্ত্রীর বড় দুঃখের কাজ বলে মনে করো? অম্বিকাবাবুর স্ত্রীর বাইরের ক্লেশটাই দেখতে পাও, তার ভেতরের আনন্দটা জানতে পাও কি? আমি জানতেও চাইনি। স্বামীর ভালোবাসাটাও বোধ করি জানতে চাও না? না ঠাকুরজি, অরুচি হয়ে গেছে, বরং ওটা কম করে নিজের কর্তব্যটা করলেই হাঁপ ছেড়ে বাঁচি। বিমলা দাঁড়াইয়াছিল, নিঃশ্বাস ফেলিয়া ধীরে ধীরে বসিয়া পড়িয়া বলিল, ঠিক এই কথাটাও আগে একবার বলেছ, কিন্তু তখনও বুঝতে পারিনি, এখনও বুঝতে পারলুম না। আমার দাদা তার কর্তব্য করেন না কি, সে তা তুমিই জানো। অনেক বই পড়েছ, অনেক দেশের খবর জানো, তোমার সঙ্গে তর্ক করা সাজে না। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস, স্বামী ন্যায় অন্যায় যাই করুক, তার ভালোবাসা অগ্রাহ্য করবার স্পর্ধা কোনো দেশের স্ত্রীরই নেই। আমার তো মনে হয় ও জিনিস হারানোর চেয়ে মরণ ভালো, তারপরেও বেঁচে থাকা শুধু বিড়ম্বনা। আমি তা মানি নে। মানো নিশ্চয়, বলিয়া বিমলা হাসিয়া ফেলিল। তাহার সহসা মনে হইল এই সমস্তই পরিহাস। সত্যই তো পরিহাস, ভিন্ন নারীর মুখে ইহা আর কি হইতে পারে? কহিল, কিন্তু তাও বলিব, আমার কাছে যা মুখে আসে বলছো, কিন্তু দাদার সামনে এসব নিয়ে বেশি চালাকি করো না। কেননা পুরুষ মানুষ যতই বুদ্ধিমান হন, অনেক সময়ে তামাশা কিনা ধরতে পারে না।
সে তার কাজ, আমি তা নিয়ে দুর্ভাবনা করিনি। কিন্তু আমি যে না ভেবে থাকতে পারিনি বউ। ইন্দু জোর করিয়া হাসিয়া প্রশ্ন করিল, কেন বলো তো? বিমলা একটুখানি ভাবিয়া বলিল, রাগ করো না বউ, কিন্তু সেই অসুখের সময়ে আমার সত্যিই মনে হয়েছিল দাদা যে তোমাকে পাবার জন্য একসময় পাগল হয়ে উঠেছিলেন। সেই যে কি বলে, পায়ে কাঁটা ফুললে বুক পেতে দেওয়া, কিন্তু সে ভাব আর বুঝি নেই। হঠাৎ ইন্দুর সমস্ত মুখের উপর কে যেন কালি লেপিয়া দিল। তারপরে সে জোর করিয়া শুকনো হাসি টানিয়া আনিয়া কহিল, তোমাকে সহস্র ধন্যবাদ ঠাকুরজি। তোমার দাদাকে বলো আমি ভ্রুক্ষেপও করিনি। আর তুমিও ভালো করে বুঝো, আমার নিজের ভালো মন্দ নিজেই সামলাতে জানি, তা নিয়ে পরের মাথা গরম করাটাও আবশ্যক মনে করিনি। ফিরিয়া আসিয়া ইন্দু স্বামীর ঘরে ঢুকিয়াই প্রশ্ন করিল, আমি মেদিনীপুরে গেলে তোমার ব্যামো হয়েছিল? নরেন্দ্র খাতা হইতে মুখ তুলিয়া ধীরে ধীরে বলিল, না ব্যামো নয়, সেই ব্যথাটা। খরচ বাঁচাবার জন্য ঠাকুরজি ওখানে গিয়ে পড়েছিলে? স্ত্রীর এই অত্যন্ত কটু ইঙ্গিতে নরেন্দ্র খাতাটার উপর পুনর্বার ঝুঁকিয়া পড়িয়া কয়েক মুহূর্ত মৌন থাকিয়া মৃদুকণ্ঠে বলিল, বিমল এসে নিয়ে গিয়েছিল, কিন্তু আমি শুনতে পেলে বলে দিতুম অক্ষমদের জন্যই হাসপাতাল সৃষ্টি হয়েছে, পরের ঘাড়ে না চড়ে সেইখানে যাওয়াই তাদের উচিত। নরেন্দ্র আর মুখ তুলিল না, একটি কথাও কহিল না। ইন্দু টান মারিয়া পর্দাটা সরাইয়া বাহির হইয়া গেল। ধাক্কা লাগিয়া একটা ক্ষুদ্র টিপাই ফুলদানি সমেত উল্টাইয়া পড়িল। সে ফিরিয়াও চাহিল না। মিনিট পাঁচেক পরে তেমনি সজোরে পর্দা সরাইয়া ফিরিয়া আসিয়া কহিল, ঠাকুরজি খবর দিতে চেয়েছিলেন, তুমি মানা করেছিলে কি জন্যে? ভেবেছিলে বুঝি আমি এসে ওষুধের সঙ্গে বিষ মিশিয়ে দেব? নরেন্দ্র মুখ না তুলিয়াই বলিল, না তা ভাবিনি। তোমার শরীর খারাপ ছিল না? ভালোই ছিল, যদিও খবর পেলেও আমি আসতুম না, সেই নিশ্চয়। কিন্তু আমি সেখানে যে রোগে মরে যাচ্ছিলাম এই কথাও তোমাকে চিঠিতে লিখিনি। অনর্থক কতগুলো মিথ্যে কথা বলে ঠাকুরজিকে নিষেধ করবার হেতু ছিল না। বলিয়া সে যেমন করিয়া আসিয়াছিল তেমনি করিয়া চলিয়া গেল। নরেন্দ্র তেমনি করিয়া খাতাটার পানে ঝুঁকিয়া রহিল, কিন্তু সমস্ত লেখা তাহার লেপিয়া মুছিয়া চোখের সম্মুখে একাকার হইয়া রহিল। ইন্দু পর্দার অন্তরাল হইতে বাহির হইয়া ডাক্তারকে কহিল, আপনি গগনবাবুর বাড়িতে আমার স্বামীর চিকিৎসা করেছিলেন? বুড়া ডাক্তার চোখ তুলিয়া ইন্দুর উদ্বেগ মলিন মুখখানির পানে চাহিয়া ঘাড় নাড়িয়া সায় দিলেন। ইন্দু কহিল, কিন্তু তিনি সম্পূর্ণ আরোগ্য হয়েছেন বলে আমার মনে হয় না। এই আপনার ফির টাকা, আজ একবার ওবেলা যদি দয়া করে বন্ধুভাবে এসে তাকে দেখে যান বড় উপকার হয়। ডাক্তার কিছু বিস্মিত হইলেন। ইন্দু বুঝাইয়া বলিল, ওর স্বভাব চিকিৎসা করতে চান না, ওষুধের প্রেসক্রিপশনটা আমাকে লুকিয়ে দেবেন, তাকে একটু বুঝিয়ে বলবেন। ডাক্তার সম্মত হইয়া বিদায় লইলেন। রামটহল আসিয়া সংবাদ দিল, মাজি, বল্লভ সাকরা এসেছে। এসেছে? এদিকে ডেকে আন। ও বল্লভ, একটু কাজের জন্য তোমাকে ডেকে পাঠিয়েছিলুম। তুমি আমাদের বিশ্বাসী লোক, এই চুড়ি কগাছা বিক্রি করে দিতে হবে। বড় পুরানো ধরনের চুড়ি বাপু, আর পরা যায় না। এ দামে নতুন এক জোড়া কিনবো মনে করছি। বেশ তো মা, বিক্রি করে দেব। নিক্তি এনেছো তো? ওজন করে দেখি কত আছে। দামটা কিন্তু বাপু আমাকে কালই দিতে হবে, আমার দেরি হলে চলবে না। তাই দেব। বল্লভ চুড়ি হাতে করিয়া বলিল, এ যে একেবারে টাটকা জিনিস মা, বেচলেই তো কিছু লোকসান হবে। তা হোক বল্লভ, এই গরমটা আমার মনে ধরে না। আর এ সম্বন্ধে বাবুকে কোনো কথা বলো না। বাবুদের লুকাইয়া অলংকার বেচা কেনার ইতিহাস বল্লভের অবিদিত ছিল না। সে একটু হাসিয়া চুড়ি লইয়া গেল। দর্পচূর্ণ আজ এই পর্যন্ত। পরের ভিডিওতে পরের অংশটি নিয়ে আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন।